পশ্চিমবঙ্গে 2011-র পর থেকে একটু একটু করে আমরা রক্তের রাজনীতির দিকেই তো এগোচ্ছি। আর ভাঙড় তো তার উজ্জ্বল উদাহরণ, যেখানে প্রশাসনিক বৈঠকে বসে ওই নামকেই মাননীয় মুখ্যমন্ত্রী বলে থাকেন যে তুই তো ওখানে ইয়ে নিয়ে কি করবি, বাস স্টপ নিয়ে কি করবি, তুই তো ওখানে বসে বোমা বাঁধিস। ভাঙড়ে রাজ্জাক-খাঁর মৃত্যুর পর রাজ্য রাজনীতি জুড়ে এক অন্যরকম মোড় ঘুরেছে বাংলার রাজনীতিতে। শওকত মোল্লা থেকে শুরু করে বিভিন্ন তৃণমূলের নেতা নেত্রী তারা কিন্তু অন্যরকম একটা মন্তব্য করে যাচ্ছেন। সেই বিষয়ে আজকে কথা বলবো কংগ্রেস নেত্রী সুদীপ্তা রায়চৌধুরীর সঙ্গে। দিদি, এই ভাঙড়ে খুনের পর থেকেই শওকত মোল্লা বিভিন্ন রকম মন্তব্য দিচ্ছেন, বিবৃতি দিচ্ছেন। তার মধ্যে তিনি বলছেন যে 5 জন শহীদ হোক, কিন্তু ভাঙড়ে 2026-এ তৃণমূল জিতবে। তাহলে কি রক্তের রাজনীতি শুরু হয়ে গেল? কি বলবেন? তাহলে কি এখনো প্রশ্ন, এখনো সন্দেহ, এখনো মানে কোনো সংশয়? পশ্চিমবঙ্গে 2011-র পর থেকে একটু করে আমরা রক্তের রাজনীতির দিকেই তো এগোচ্ছি। আর ভাঙড় তো তার উজ্জ্বল উদাহরণ, যেখানে প্রশাসনিক বৈঠকে বসে ওই নামকেই মাননীয় মুখ্যমন্ত্রী বলে থাকেন যে তুই তো ওখানে ইয়ে নিয়ে কি করবি, বাস স্টপ নিয়ে কি করবি, তুই তো ওখানে বসে বোমা বাঁধিস। অতএব তিনি যেমন উনি বলেছেন তিনি গুন্ডা কন্ট্রোল করেন এবং কে কোথায় বসে বোমা বাঁধে তাও জানেন, অথচ তারপরেও রাজ্যে এত ধর্ষণ, খুন ইত্যাদি হয়ে চলেছে, যেগুলোর ওপর ওর পুলিশ মন্ত্রী হয়ে ওর কোনো নিয়ন্ত্রণ নেই। অথবা নিয়ন্ত্রণ করতে চাইছেন না, বা ওনার কন্ট্রোল গুন্ডাদেরকে উনি আর কি ছেড়ে রেখেছেন এমনভাবে যাতে রাজ্যে এই ভয়ের বাতাবরণ, এই রক্তের রাজনীতি চলতেই থাকে এবং এই রক্তের পিছল রাস্তার ওপর উনি হেঁকে ক্ষমতার মসনদে গিয়ে বসতে পারেন। এবং সবচেয়ে মজার কথা, আমার খুব মজা লেগেছে ওটা শুনে, যে শওকত মোল্লা বলছে কোনো দুষ্কৃতী হয়তো এই কাণ্ড করবে। শওকতের চেয়ে বড় দুষ্কৃতী আর কে থাকতে পারে পশ্চিমবঙ্গে? তার ঘাড়ে কত মাথা আছে। অপরদিকে এবং আর একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের এক নেতা তিনি বলছেন রাজ্জাক খানের মৃত্যুর প্রতিবাদ মিছিল তিনি বের করবেন এবং বলছেন যে যত বেশি লোক আনতে পারবে সে পুরস্কৃত হবে এবং যে কম লোক আনতে পারবেন তাকে শাস্তি দেওয়া হবে। তাহলে তৃণমূলের এখন এই দুরবস্থা। হ্যাঁ, মারছে তৃণমূল, মরছে তৃণমূল, কম্পিটিশন করছে তৃণমূল, মানে একেবারে মুষল পর্ব। এটা তৃণমূলের মুষল পর্ব চলছে, যে একেই অন্যকে খুন নিজেরাই নিজেদেরকে খুন করছে এবং তার প্রতিবাদটাও নিজেরাই করছে এবং সেখানেও নিজেদের সেখানেও শোক নেই, শক্তি আছে। মৃত্যুর পরেও তৃণমূলের নিজেদের মধ্যেও কোনো শোকের বাতাবরণ নেই, শক্তি প্রদর্শনের, একটা ক্ষমতা প্রদর্শনের শুধু মানে আবহ ক্রিয়েট করে যাওয়াটি এখন তৃণমূলের কারণ যত শক্তি তত ভয় তত ভোট। এবং অপর দিকে আসছে শুভেন্দু অধিকারী বলছেন কাশ্মীর যেহেতু মুসলিম অধ্যুষিত অঞ্চল সেই কারণে সেখানে তিনি যেতে বারণ করছে। তাহলে কাশ্মীরকে কি তিনি ভারত থেকে আলাদা করে দিতে চাইছেন? এবং কাশ্মীরের জন্য এত কিছু কেন্দ্র সরকার করছেন, সেখানে ট্যুরিজম প্রমোট করছেন, সেখানে 370 ধারা তো সরিয়ে দিলেন, তাহলে এবার কাশ্মীরে যেতে আবার বারণ করছেন? না, ওটা হচ্ছে অত্যুৎসাহী হয়ে পড়া। বলেন না, উনি তো বিজেপিতে গিয়েছেন, ওনার যেটা যা করবার ছিল উনি করে দিয়েছেন, মমতাকে হারিয়ে দিয়েছেন, বিরোধী বিরোধী দল বিজেপিকে উনি বানিয়ে দিয়েছেন। আর ওনার না দলকে আর বেশি কিছু দেওয়ার নেই। আর যে মন্তব্যটার কথা উল্লেখ হচ্ছে সেই মন্তব্যটা ওর নিজের দলই তো বোধহয় ডিজন করেছে। এটা ওর দলের মন্তব্য নয় বলেই দলের ওর নিজস্ব অবস্থান বলেই সভাপতি আর কি শ্রমিকবাবু আর কি ব্যাখ্যা করেছেন, বা সুকান্ত দাও বোধহয় সেরকমই একটা ব্যাখ্যা দিয়েছেন বলে শুনেছি। তো আসলে ওনাকে প্রমাণ করে যেতে হবে যে উনি ভয়ানক হিন্দু। তা এই ভয়ানক হিন্দুত্ব প্রতিষ্ঠা করার পথ হচ্ছে মাঝে মাঝে ব্যাকফায়ার হয়ে যাওয়াতে এখন এমন কাজই উনি করে ফেলছে যাতে দিল্লি বিজেপি যারা আর কি ওর ওপর বেশি ভরসা রাখে সেই দিল্লি বিজেপিকে কিন্তু উনি চটিয়ে দিচ্ছে। এরপরে কিন্তু ওর মুশকিল হবে। এবং অপরদিকে আজকে রাজ্যে মমতা ব্যানার্জি একটি প্রতিবাদ মিছিল বের করেছেন, যার কারণ হচ্ছে বিভিন্ন রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে, বিশেষ করে পরিযায়ী শ্রমিক যারা তাদের ওপর অত্যাচার হচ্ছে বাংলা বলার কারণে। প্রশ্ন উঠছে তাহলে বাংলায় যদি তাদের সঠিক কাজ থাকতো তাহলে তারা পরিযায়ী শ্রমিক হতো না, কি বলবেন? তাই তো বাংলা, এটা তো কোভিডের পর থেকে উঠে এসেছে যে বাংলায় সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিকের সংখ্যা।
সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হয়েছে যে পরিযায়ী শ্রমিকদের জন্য একটা দপ্তর তৈরি করতে, কিন্তু তিনি সেটা করে ওঠেননি বা করেননি বা করার প্রয়োজন বোধ করেননি। আজকে যে সিচুয়েশনটা হয়েছে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করছেন, আমরা শনিবার মিছিল করে দিয়েছি, মাননীয় শুভঙ্কর সরকারের নেতৃত্বে শনিবার মিছিল আমরা করেছি। বিষয়টা হচ্ছে যে বাংলা এবং বাঙালিকে বিজেপি এত যদি নিচু দেখায়, তারপরে সর্বভারতীয় স্তরে ওদের ছবি রাখতে হচ্ছে কি বলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এই দ্বিচারিতা কতদিন চলবে? বাঙালিকে বাংলা ভাষা বললে তাকে বলা হচ্ছে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া, এবং শ্যামাপ্রসাদ মুখার্জির দলবল যাদেরকে প্রতিষ্ঠা করার পাওয়ার চেষ্টা, এই দ্বিচারিতা বিজেপিকে সামনের 26-এর ভোটে তার ফল দিতেই হবে, পেতেই হবে এই ফল। মুখ্যমন্ত্রীর এই যে প্রতিবাদ মিছিল বা পরিযায়ী শ্রমিকদের কাজের ব্যবস্থা না করে প্রতিবাদ মিছিল, এর থেকে কি কাজের ব্যবস্থাটা করাটা বেশি ভালো হতো না এটা 26-এর তার জন্য গ্রাউন্ড তৈরি করা? না, এটা আগে মানুষকে গুলিয়ে দেওয়া, আসল সমস্যা থেকে মাথা ঘুরিয়ে দেওয়া। যে তিনটে দিক হচ্ছে, সত্যিকারের কাজের ব্যবস্থা যেটা করার, যেটা সমস্যার সমাধান, সত্যিকারের সমাধান করতে হলো না। তিনি অত্যন্ত বিজেপি বিরোধী এইটা প্রতিষ্ঠা পেল। আবার দিল্লিতেও একটা বার্তা দেওয়া গেল, আমি কিন্তু বাপু একটা প্রোগ্রাম করেছি, তোমার দল কিন্তু এবার তোমার রাজ্য সরকারকে বলে দাও যে তারা যেন একটা পাল্টা কিছু করে। আসলে ওনাকে তো দিল্লি থেকে বসিয়ে রাখা হয়েছে, আরএসএসের অত্যন্ত পছন্দের উনি, যাতে এই মুহূর্তে বঙ্গ বিজেপির যথেষ্ট পরিণত নয়। তারা শুভেন্দু অধিকারীর উপর যে ভরসাটা করেছিল, সেই ভরসার তিনি যা করবার করে দিয়েছেন, আর শুভেন্দু অধিকার কোনো কিছু তার থেকে পাওয়ার নেই। তো এইটা মানে 2024-এর পরে এটা বুঝে নেওয়ার পরেই মমতাকে কাস্টোডিয়াল সরকার করে নিয়েছে ওরা। এবার বঙ্গ বিজেপিকে ট্রেনিং পিরিয়ডে রাখা হচ্ছে, ট্রেনিং চলছে বঙ্গ বিজেপি। তো মমতা হচ্ছে কাস্টোডিয়াল সরকার, মমতা এইটা করছে, বা কিছুদিন পরে দেখবেন একটা কিছু পাল্টা এরাও করবেন, এর পাল্টা কিছু। এতে বাংলা এবং বাঙালি এবং যে বাঙালিরা আজকে দিল্লিতে সমস্যায় পড়ছে, জয় হিন্দ সোসাইটির যে মানুষেরা সমস্যায় পড়ছে, তাদের কারো কোনো সমস্যার সমাধান হবে না। তাদের সমস্যার সমাধান হবে যদি তারা নিজের রাজ্যে কাজ পায়। এবং বিজেপি বা ওই দিল্লির সরকার, দিল্লিতে দুটো সরকারই যেহেতু বিজেপির, তাদেরকে বুঝতে হবে যে বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি আর বাংলাদেশ দুটো আলাদা আলাদা বিষয়। তারা বারংবার বলে থাকে যে বাংলা ভাগের বিরোধী ছিলেন শ্যামাপ্রসাদ ইত্যাদি, বলতে হচ্ছে বাংলা ভাষার সম্বন্ধে কিছুই জানেন না। অপরদিকে ভাঙড় থেকে শুরু করে মালদা থেকে শুরু করে মুর্শিদাবাদে সর্বত্রই কিন্তু সংখ্যালঘু মুসলিমরা কিন্তু মারা যাচ্ছেন, এবং তাদেরকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। কিন্তু অথচ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু দরদি বলে তিনি একটা চিত্র নিজের নিয়ে ঘুরেন। তাহলে এইবার 26-এ কি সংখ্যালঘু লাশের ওপর দিয়েই রাজনীতি হবে? উনি সংখ্যালঘু মসিহা বলেন ঠিক, নিজেকে কিন্তু সংখ্যালঘুদেরকে সংখ্যালঘুরা বোধহয় এটা শুনেও না শোনা করেছে। সেটা হচ্ছে যে উনি বলেছিলেন দুধ দেওয়া গরু। তো এই দুধ দেওয়া গরুদেরকে যে মানে উনি ইউজ করছেন। এবার আমি ইউজড হব, আমি ভোটের মহড়া হব কি হবো না, তো সংখ্যালঘুদেরকেই সিদ্ধান্ত নিতে হবে। তারা যদি মনে করে যে মমতা তাদের মসিহা, তাহলে মনে করেই তাহলে মমতার দলের হাতে যখন তামান্না মরল, মমতা তো নিজে এসে মারেননি, তো আমিও জানি, বা মমতা এমন কোনো নির্দেশও দেননি। তো ঘটনাটা যেহেতু ঘটনাক্রমে তার দলের মাধ্যমে ঘটনাটা ঘটেছিল, তাঁর দলের থেকে তো কেউ ওই বাড়িতে গিয়েছে বলে জানি না। গিয়েছিলেন ডেবরার এমএলএ, তিনিও সংখ্যালঘু হিসেবে সংখ্যালঘুদের কাছে গিয়েছিলেন, এবং নিজ উদ্যোগে যাওয়ার কারণে ওকে দল থেকে বোধহয় সাসপেন্ড করে দেওয়া হয়েছে, শোকজ করা হয়েছে। তো তাই যদি হয়, তাহলে একজন সংখ্যালঘুর পাশে যদি আরেকজন সংখ্যালঘু তৃণমূল হয়ে দাঁড়ানোর, তৃণমূল পার্টির কর্মী হিসেবে দাঁড়ানোর চেষ্টা করেন বা তৃণমূল জনপ্রতিনিধি হিসেবে দাঁড়ানোর চেষ্টা করেন, তাহলেও তৃণমূল যদি পছন্দ না করে, তাদের ভোটের জন্য ক্ষতিকর হয়, ওই পরিবারে তাদের ভোটার কোনোভাবেই তাদের দিকে আনতে না পারার কোনো সম্ভাবনা না থাকে, তাহলে নিজের দলের লোককেও যদি ডিজোন করতে পারে, তো এখানে সংখ্যালঘুদেরকে ডিজোন করতে মতো কতক্ষণ লাগবে? এই বুদ্ধিটা সংখ্যালঘুদেরকে এবার ভাবার সময় হয়েছে।